তোরা কি ভেবেছিলি? তোরা কোন গর্তে লুকিয়েছিলি আমি জানি না। আমি সব জানতাম গত 3 বছর তোরা কি কি করেছিস, কি না করেছিস সব। শুধু তখন তাদের মারার মুড ছিল না। তবে এইবার আমার নির্দেশ অমান্য করে একদম ঠিক করিসনি। মাস্টার, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। চুপ কর। ক্ষমা করব তোদের? এত বদ মনে হয় আমাকে? ছুট দিয়েছি বলে ভেবে নিয়েছিলি যা খুশি তাই করবি? আর আসফার ইসদান কি বুড়ো আঙ্গুল চুষবে? পুঁতে ফেলবো। মুহূর্তে আসফার হিংস্র হয়ে ওঠে। রাগে তার সোনালি চোখ জ্বলজ্বল করছে, চোখের কোটা লাল হয়ে গেছে। নিজের জায়গা থেকে উঠে হুঙ্কার ছেড়ে বলে, শেরাফ, আমার চাবুক নিয়ে আয়। কায়েন দ্রুত গিয়ে আসফারের চাবুক নিয়ে আসে। আসফার অতিরিক্ত রেগে গেলে সহজে শান্ত হয় না, তখন যাকে সামনে পায় তাকেই মেরে ফেলে। একবার এরকম হয়েছিল, নিজেরই 10 জন লোক কারণ ছাড়াই মেরে আসফার শান্ত হয়েছে। পুরোটা তার কাটা যুক্ত চাবুক আসফারের হাতে তুলে দিল। আসফার চাবুকটা হাতে পেয়ে নিজের সর্বশক্তি দিয়ে প্রহার করে এলভর ড্রাভেনকে। প্রতিটা প্রহারে তারা গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। তাদের চিৎকার একটু দরদ দেখায় না আসফার। যতক্ষণ না রাগ কমছে ততক্ষণ চাবুক দিয়ে মারতেই থাকে। প্রায় 50 মিনিট পর চাবুকটা হাত থেকে ফেলে দিয়ে বলে, শেরাফ, এই দুটোকে কঙ্কাল রুমে ফেলে দিয়ে আসবি। খাবার, পানি, আলো বাতাস কিচ্ছু যেন তাদের ছুতে না পারে। ক্ষুধায় নিজেরা নিজেকে কমড়ে খাক বা একে অপরকে খুবলে খাক। খাবার কিংবা পানি যেন না জোটে। কিছুদিন পর নিচে থেকে মরে আমার কঙ্কাল কালেকশনে নতুন অ্যাড হবে। আসফার সেখান থেকে বেরিয়ে যায়। আসফার চলে যাওয়ার পর কায়ান শেরাফ এলভর আর ড্রাভেনের দিকে একবার তাকায়। দেখে মনে হচ্ছে পুরো থেতলে গেছে। মুখের হাতের উরুর মাংস উঠে গেছে, তবে শ্বাস চলছে। এভাবে 2-3 দিন রেখে দিলে এমনিতেই পচে পোকা ধরে যাবে ক্ষততে। কায়েন দীর্ঘশ্বাস ফেলে সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সাথে মেয়েগুলোকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়ে গেছে। কেননা আসফার যে এই মেয়েদের কোনো খবরই নিবে না, সে সেটা ভালো করেই জানে। রাতের 1টা। আসফার মর্নভেইল ভিলায় পা রাখতেই সবাই একসাথে জড়ো হয়ে সিরিয়াস হয়ে দাঁড়িয়ে পড়ে। চেরির দায়িত্ব দিয়ে যাওয়া মেয়েদের সামনে দাঁড়িয়ে পড়ে আসফার। সেই মেয়ের মাথা নিচু করে বলে, মাস্টার, উনি বিকেল থেকে রুমের দরজা বন্ধ করে রেখেছেন। আমি সারা সময় দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। আসফার আর কিছু বলল না, বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে যায়। দরজার কাছে গিয়ে পাসওয়ার্ড দিতেই দরজা খুলে যায়। আসফার ভিতরে প্রবেশ করে বিছানায় জেরিকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে ফেলে। মেয়েদের কথা অনুযায়ী জেরির রুমে থাকার কথা, তাহলে এখন নেই কেন? আসফার পুরো রুম চোখ বুলিয়ে শাওয়ার রুম, ওয়াশরুম সব চেক করে নেয়। কোথাও জেরিকে না পেয়ে রেগে যায়। কই গেল এই মেয়ে? কোনোভাবে পালিয়ে তো যদি এরকম কোনো কিছু ঘটিয়েই থাকে তবে অনেক বড় ভুল করেছে। আসফার ল্যাপটপ অন করে পুরো ভিলার সিসিটিভি ফুটেজ চেক করে। তখন দেখতে পারি জেরি কর্নারের একটা রুমে গেছে আর বের হয়নি। আসফার এই রুমের চাবি নিয়ে জেরির রুমের দিকে হাঁটা দেয়। রুমের কাছে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে বেডের কাছে গিয়ে দেখে মুহূর্তেই কপাল কুঁচকে ফেলে। গরমের মধ্যে জেরি এসি অন করে কমফোর্টার জড়িয়ে ঘুমাচ্ছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে, গোলাপি ঠোঁট জোড়া জাম কালার হয়ে গেছে। আসফার জেরির কাছে গিয়ে আলতো করে তার কপালে হাত ছোঁয়। জ্বরে পুড়ে যাচ্ছে জেরির গা। আসফার ফোঁস করে শ্বাস ফেলে। জেরি তার কাছে এসেছে আজ 3 দিন। তার বেশিরভাগ সময়ই সে অচেতন অবস্থাতেই ছিল। আসফার জেরিকে কোলে তোলার জন্য কমফোর্টার সরাতেই হুট করে তার হাত থেমে গেল। জেরির গায়ে সাদা রঙের বাথরোব, যা এখন উড়ুর উপরে উঠে গেছে। আসফার শুকনো ঢোক গিলে জেরিকে কোলে তুলে নিল। এরপর হাঁটা দিল নিজের রুমের দিকে। জেরির বেডে শুয়ে ভালো করে কমফোর্টার দিয়ে গা ঢেকে দেয়। এসি অফ করে সিলিং ফ্যান ছেড়ে দেয়। এরপর কোমরে হাত দিয়ে কিছুক্ষণ জেরির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি 3 দিনেই তাকে অতিষ্ঠ করে দিয়েছে। কি দিন এলো আসফার ইসদানকেও এখন কেউ অতিষ্ঠ করে তোলে। আসফার ইসদানও তাকে সহ্য করছে না। এভাবে আর চলবে না, চালানো যাবেও না। চোয়াল শক্ত করে শার্টের বোতাম খুলতে খুলতে শাওয়ার রুমে চলে গেল। আধ ঘন্টা পর অভ্যাস মতো কোমরে তোয়ালা জড়িয়ে শাওয়ার রুম থেকে বেরিয়ে এলো আসফার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ছেড়ে ব্রাশ করে নেয়। এরপর মেডিসিন বক্স থেকে জ্বরের ওষুধ আর পানি নিয়ে চেরির কাছে। এই গ্লাসটা মেয়ের টেবিলে রেখে চেরির পাশে বসে চেরিকে ডেকে ওঠায়। চেরি অল্প চোখ মেলে তাকায়। জ্বরের ঘোরে ঝাপসা চোখে আসফারকে মা বলে ডেকে উঠল। আসফার বিরক্তির কপাল কুঁচকে বলে, হোয়াট ননসেন্স! কোন লজিক দিয়ে আমাকে তোর মা মনে হয়? ব্ল্যাক ম্যাজিক করেও আমি কারো মা হতে পারবো না।
কিন্তু তুই হবে কিছুদিন পর আমার বাচ্চার মা। এখন মুখ খোল। আসফারের কথায় চেরি মুখ না খুললেও আসফার তাকে জোর করেই ওষুধ খাইয়ে দিল। আসফার ওষুধ খাইয়ে সরে আসতে চাইলে চেরি তার কোমর পেঁচিয়ে ধরে রাখে। আসফার এবার প্রচন্ড রেগে যায়। রাগের শক্ত হাতে চেরির হাত ছাড়িয়ে নিতেই চেরি কেঁদে ওঠে। মা, তুমি বাবার মতো চলে যাচ্ছ? জ্বরের ঘরে বিড়বিড় করে বলা কথা আসফারের কানে পৌঁছাতেই সে থেমে যায়। কিছু সময় দাঁড়িয়ে থেকে লাইট অফ করে বেডে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। শুয়ে এক হাতে চেরিকে নিজের কাছে এনে জড়িয়ে ধরে। আসফার চেরির গলায় মুখ গুজে আস্তে করে কামড় বসায়। চেরি আহ করে মৃদু আওয়াজ করতেই আসফার তাকে ছেড়ে দেয়। পুনরায় চেরির মাথায় নিজের বুকের সাথে চেপে ধরে বলে, সেদিন তুমি আমার সামনে না পড়লে আজ তোমার জীবন স্বাভাবিক থাকতো। কেন ওই দিন আমাকে দেখে হেসেছিলে? সবাই যেখানে কান্না করছিল তুমি কেন হাসছিলে? আমি তোমার বাপকে মারতে গিয়েছিলাম, বেরিয়ে চলে যেতাম। খিলখিল করে হেসে আমার দৃষ্টি আকর্ষণ করা তোমার ঠিক হয়নি। ভুল যেহেতু তুমি করেছ, মাসুল তো তোমাকেই গুনতে হবে। শুনেছ? আজফার, রেড ওয়াইন, ইউ আর সো স্টুপিড। ওল্ড মাস্টার, আপনি আমাকে কথা দিয়েছেন আসফার ইস্তান এলারা মিরেনের। এখন আপনি আপনার কথার খেলাপ করতে পারেন না। এলানের কথা শুনে ওল্ড মাস্টার হেসে বলে, কিন্তু আসফার একটা মেয়ে নিজের কাছে এনে রেখেছে, আর তার হাবভাব আমার কাছে সুবিধার মনে হয়নি। ডোন্ট ওয়ারি ডিয়ার আজফার, আমার কথা বলবে না। বিসাইডস হি ইজ নো অর্ডিনারি ম্যান, হি ইজ আফজার ইজদান। ইফ ইউ ওয়ান্টস হি ক্যান কিপ এ কনভাইন ফর হিমসেলফ, দ্যাটস কমপ্লিট নর্মাল ফর হিম। আপনার কথা আমি মেনে নিলাম, এভাবে আর কতদিন? ডোন্ট ওয়ারি ডিয়ার, আমি খুব শীঘ্রই বিড়িতে আসছি, তখন তোমার সমস্যাও দূর করব। ওকে। ওল্ড মাস্টার কল কেটে দিলেই এলারা জোরে জোরে হেসে উঠল। খুশিতে বক্সের মিউজিক প্লে দিয়ে নাচতে লাগলো। এইবার আসফার ইস্তান তার হবে। শেষ রাতে চেরির গায়ে জ্বর নেমে গেছে। গতকাল ঠিকঠাক খাবার না খাওয়ায় পেট মোচড় দিয়ে উঠল চেরির। সাথে চিনচিন করে ব্যথা অনুভব করায় ঘুম ছুটে গেল। চোখ মেলে তাকাতেও সব অন্ধকারই দেখতে পেল। পরক্ষণেই মনে হলো সে কারোর বাহু বন্ধনে আবদ্ধ। কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘুমের মধ্যে 1 মিনিটের জন্য মনে হয়েছিল তার মা তার পাশে আছে। সত্যি কি তাই? যাচাই করতে চেরি মাথা তুলে জড়িয়ে ধরে রাখা মানুষটার দিকে তাকালো। মাথা তুলে আসফারের মুখটা দেখা মাত্রই চেরির মনটা বিষিয়ে উঠল। মুহূর্তেই চেরি আসফারের বাহুবন্ধন থেকে মুক্ত হতে মোচড়ামুচড়ি করতে লাগলো। চেরি নড়াচড়ায় আসফারের ঘুম হালকা হয়ে গেল। বিরক্তিতে চোখ বন্ধ রেখে কপাল কুঁচকে ঘুম চালানো কণ্ঠেই বলে ওঠে, Red wine, stop moving. Let me sleep. I couldn't sleep last night because of you. Now I need sleep. চেরির ছটপড়া নিয়ে আরো বেড়ে যায়। হাত দিয়ে আসফারের বুকে ধাক্কাতে লাগলো। ছাড়ুন আমার। পুরো কথা শেষ করার আগেই আচমকা আসফার ধমকে উঠল। এই মেয়ে, নড়তে নিষেধ করেছি না? পুরো রাত ঘুমাতে দাওনি, এখন আমি ঘুমাবো। আসফারের ধমকে চেরি কেঁপে উঠল। পুরো কথা শুনে বলে, আপনি ঘুমান, কে আটকেছে আপনাকে? আর আপনি আমার রুমে কেন এসেছেন? আসফার চেরির কথার উত্তর না দিয়ে চেরি টেনে একটু উপরে তুলে বালিশে শুইয়ে দেয়। পরপর নিজে হালকা একটু উঠে চেরির গলায় নিচে উন্মুক্ত স্থানে মুখ ডুবিয়ে শুয়ে পড়ে। হালকা নাক ঘষে বলে, যতক্ষণ আমার ঘুম না হচ্ছে তুমি এখানেই থাকবে, আর এইটা আমার রুমে। কথাটা শেষ করে গলায় হালকা করে ঠোঁট ছোঁয়। আসফারের চেরি কেঁপে ওঠে। চেরি কম্পন অনুভব করতে পেরে আসফার আরেকটু চেপে ধরে তাকে। এবার চেরির খুব কান্না পেয়ে গেল। এত সময় না খেয়ে সে কোনো দিন কাটায়নি। তার বারবার মায়ের কথা মনে পড়ছে। ক্ষুধা, অসুস্থতা, আসফারের করা অত্যাচার সবকিছুর ক্ষোভ নিয়ে পড়ে আসফারের উপরে। অতিরিক্ত রাগে, দুঃখে, হতাশায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বলে ওঠে, আমাকে ইউজ করতে এনেছেন, তাহলে ইউজ করে নিজের স্বার্থ হাসিল করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন না কেন আমায়? এতে অন্তত মুক্তি পাই আমি আপনার কাছ থেকে। চেরির কথা শুনে আসফারের মাথায় রক্ত উঠে গেল। একে তো সারা রাত ছটপট করে, বিড়বিড় করে তার সাথে কথা বলেছে, তার কথার উত্তর না দিলে ক্ষণে ক্ষণে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে, ঘুমাতে দেয়নি, আবার এখন আজে বাজে কথা বলে বিরক্ত করছে। চোখের পলকে ঠাস করে চেরি উপরে উঠে তার হাত উপরে তুলে বিছানার সাথে চেপে ধরল। হঠাৎ করে এমন হওয়াতে চেরি হতবাক হয়ে যায়। আশ্চর্য হয়ে আসফারের মুখের দিকে তাকিয়ে থাকে। আসফার ঝুঁকে চেরির অধৈর্যরা নিজের ওষ্ঠ দিয়ে চেপে ধরে। এক হাত বাথরুম গলিয়ে উদর দেশে বিচরণ করতে থাকে। আসফারের স্পর্শে চেরি কেঁপে কেঁপে উঠছে। চেরির নিজের গালে ঘষিয়ে একটা চড় মারতে ইচ্ছে করছে। এ কথা বলার কি এমন দরকার ছিল? এখন আসফারকে কি করে থামাবে?
সত্যি কি তার কথা মতো তাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিবে? তার কপালে শেষে কি ট্যাগ পড়বে? শব্দটা তলোয়ারের মতো আঘাত হানে চেরির নরম মনে। সে একটুও নড়তে পারছে না। আজকে তবে নিজের অমূল্য সম্পদ, নিজের সতীত্ব হারিয়ে নিজস্ব হতে নিস্তর হতে চেরিকে। চেরি নিজের চোখ বন্ধ করে নিল। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। তবে চেরির ধারণা ভুল প্রমাণ করে আসওয়ার তাকে ছেড়ে দেয়। জোরে জোরে শ্বাস টেনে বলে, এত সহজে না। যতবার আমি তোমার কাছে আসলে তোমার চোখে নিজের সতীত্ব হারানোর ভয় দেখি, ততবার আমি প্রশান্তি পাই। একবার হারিয়ে ফেললে সেই ভয় তো আর তোমার মধ্যে থাকবে না। আর তুমি ভয় না পেলে আমি শান্তি পাবো কিভাবে সুইটহার্ট? আমি তো চাই তুমি সব সময় আতঙ্কের মধ্যে থাকো, যখন তখন নিজের সতীত্ব হারানোর ভয় থাকো। আসওয়ারের বিকৃত কথা শুনে চেরি ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। একটা মানুষ এতটা নিচু মনের হলে এরকমটা ভাবতে পারে। চেরি মুখ খুলে একটা ছোট বাক্য বের করে। আপনি একজন বিকৃত মস্তিষ্কের নোংরা মানব। আসফার হেসে উঠল, চেরির উপর থেকে সরে যায়, উল্টো হয়ে আবার শুয়ে পড়ে। এখন তার বিছানা ছেড়ে ওঠার মুড নেই। চেরি ব্রেকফাস্ট করে মেইনভেল ভিলার বাকি থাকা জায়গাটা দেখতে লাগলো। পুরো ভিলায় বের হওয়ার জন্য মাত্র একটাই দরজা, আর কোনো দরজা নেই। চেরি ভাবনায় পড়ে যায়, এটা কি করে সম্ভব? এত বড় ভিলা অথচ বের হওয়ার জন্য মাত্র একটা দরজা? তাহলে সে এখন থেকে পালাবে কি করে? সদর দরজা দিয়ে পালানো অসম্ভব, এত এত গার্ড দিয়ে পাহারা দেওয়া। চেরি হতাশ হয়ে ফেরার জন্য পেছনে ঘুরতেই কায়ান সেরাফকে দেখে চমকে যায়। সাথে মনের মধ্যে ভয়ও জেগে বসে। অবশ্য কায়ান সেরাফকে দেখলে যে কেউই ভয় পেলেও দমে যাবে। ছোট ছোট চুল, গম্ভীর মুখ, চোখে অনুভূতিহীন কঠোরতা। চেরি ভয়ে জমে দাঁড়িয়ে যায়। কায়ান সেরাফ স্বভাব সুলভ, পিছনে হাত বেঁধে টান টান করে দাঁড়িয়ে আছে। চেরির দিকে তাকিয়ে মোটা গলায় বলে, এখানে কি কি হলো? কথা বলছো না কেন? কায়ান সেরাফের ধমকে চেরি কেঁপে ওঠে। মাথা খাঁচিয়ে আমতা আমতা করে জবাব দেয়, না মানে আমি আসলে দেখতে এসেছিল, কি? এমনি দেখতে এসেছি। চোখ ছোট ছোট করে কিছুক্ষণ চেরির দিকে তাকিয়ে থাকে। এদিকে সেদিকে ঘুরে বিশেষ কোনো ফায়দা তোমার হবে না। এই পুরো মর্ন ভিলায় একটাই দরজা, যার এ পাশে দুনিয়াবি নরক, তো অন্য পাশে মুক্তি, যা আজ পর্যন্ত কেউ দেখেনি। কায়ান সেরাফের কথায় চেরি চমকে ওঠে। সে কি করে বুঝলো চেরি পালানোর পথ সন্ধানে এখানে? ভয় চেরি নিজেকে আরো গুটিয়ে নিল। এই কথা যদি আসফারকে বলে দেয় তখন? আসফারের সঙ্গী আসফারের মতোই হবে। কোনো ভালো মানুষ নিশ্চয়ই আসফার ইজদানের সাথে থাকবে না। চেরি নিজে থেকেই মনে মনে কায়ান সেরাফকে সম্পর্কে একটা ধারণা তৈরি করে নিল। কাঁপা কাঁপা কণ্ঠেই চেরি নিজের হয়ে সাফাই দিয়ে বলে, তেমন কিছু না, আমি শুধু এমনি। পুরো কথা শেষ করার আগেই কায়ান সেরাফ বলে, জেদ ধরে তুমি এখান থেকে পালাতে পারবে না। হয় শত্রুর দুর্বলতা খুঁজে বের করো, নয় নিজেকে তার দুর্বলতা বানো। আর তা যদি না পারো, সবটা যেভাবে চলছে চলতে দাও। চেরি কায়ান সেরাফকে পুরো কথা না বুঝলেও শেষ কথাটা বুঝেছে। সবটা মেনে নেওয়ার মানে নিজের আত্মসম্মান মেরে আসফার ইজদানের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া, তার হাতের কাঠের পুতুলের পরিণত হওয়া, যা সে বেঁচে থাকতে কারোর ভোগবস্তু হয়ে বাঁচতে পারবে না। কথাটা ভাবতেই চেরি ছলছল চোখে হেরে যাওয়া সৈনিকের মতো কায়ান সেরাফের দিকে তাকিয়ে বলে, তার অন্যায় আবদার মেনে নেওয়ার চেয়ে মরে যাওয়া শ্রেয়। কায়ান সেরাফ কিছু বলে না, উল্টো ঘুরে দিতে হেঁটে বলে, মৃত্যু যদি সব কিছুর সমাধান হতো, তবে আমি কায়ান সেরাপ এই মর্ন ভ্যালির প্রবেশের পূর্বে সমাদারে মৃত্যুকে আলিঙ্গন করতাম। আর এক মুহূর্ত সময় অপচয় না করে সেখান থেকে চলে যায় কায়ান সেরাফ। চেরি অপলক দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এমনটা কেন বলল সে? সেও কি অনিচ্ছা সত্ত্বে এখানে আটকে আছে? তার মতো আসফার নিজের রুমে বসে ল্যাপটপের ফাইল চেক করছে। কাজ করতে করতে একসময় হুট করে চেরির কথা মনে পড়ে। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে পরেও রুমে চোখ বুলিয়ে দেখে নেই। না, রুমে কোথাও নেই সে। সকালে রুম থেকে বের হওয়ার পর আর রুমে আসেনি। কোথায় গেল তবে? আসফার ল্যাপটপ অফ করে উঠে দাঁড়ায়। তার এখন খুব রাগ লাগছে চেরির উপরে। মেয়েটা একটু বেশি উঠছে। তার পাকনা না কাটলেই নয়। এই মেয়েকে একবার রুমে এনে বেঁধে রাখবে। কথাটা ভাবতে ভাবতেই চেরি গতকাল যেই রুমে ছিল ওই রুমে ঢুকে যায়। চারিদিকে তাকিয়ে চেরিকে না পেয়ে কপাল কুঁচকে ফেলে। কই গেল মেয়েটা? আসফার বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। পুরো ভিলা খুঁজতে খুঁজতে ভিলার মূল সিঁড়ির কাছে আসতেই হঠাৎ চোখ যায় একেবারে উপরের সিঁড়িতে।
চেরি মূল সিঁড়ির উপরের দিকে রেলিংয়ে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। আসফার আশ্চর্য হয়ে কতক্ষণ তাকিয়ে থাকে চেরির দিকে। এই মেয়ে সিঁড়িতে কেন ঘুমিয়ে আছে? তার তৈরি করা মর্নভেইল ভিলার অনায়াসে 50 জনের উপরে মানুষ থাকতে পারবে, অথচ এত বড় ভিলায় এই মেয়ে সিঁড়িতে ঘুমিয়ে আছে। আসফার দীর্ঘশ্বাস ফেলে চেরির কাছে গিয়ে তাকে ডাকতে লাগলো। আই মে, ওঠো। এটা কি ঘুমানো জায়গা? এখানে কেন ঘুমিয়ে আছো? ওরা বলছি। আসফারের ডাকে চেরি চোখ মেলে তাকালো, হামি দিয়ে আশেপাশে তাকিয়ে চমকে গেল। বসে থাকতে থাকতে কখন তার চোখ লেগে গেছে সে বুঝতেই পারেনি। চোখ তুলে আসফারের দিকে তাকাতেই আসফার বলে ওঠে, এখানে কেন ঘুমিয়ে আছো? এত বড় বাড়িতে রুমের কি অভাব পড়েছে যে তোমার সিঁড়িতে ঘুমোতে হবে? চেরি চোখ মুখ কুঁচকে বসা থেকে উঠে দাঁড়ালো, ঠোঁট বাঁকিয়ে বিরক্তি নিয়ে বলে, কে বলেছে এত বড় বাড়ি বানাতে, যেখানে মানুষ কোনো রুম ছেড়ে আসছে খুঁজেই না পেয়ে হারিয়ে যায়? শখে কি এখানে বসেছিলাম নাকি আমি? এখানে মোট 3টা সিঁড়ি, আর 3টেই একই রকম দেখতে। কোনটা দিয়ে উঠেছি কোনটা দিয়ে নেমেছি আমার তো মনেই পড়ছিল না, তাই তো এখানে বসেছিলাম। আর আপনিও একটা ডিজাইন কি জানতেই সে সব একই রকম করে রেখেছেন। আপনি কি অন্য ডিজাইন না জানলে পুরো কথা শেষ করার আগেই আসফার চেরিকে নিজের কাঁধে তুলে নিল। চেরি ভয়ে কথা বন্ধ করে পেছন থেকে খামচে ধরে আসফারের শার্ট। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, বড্ড বেশি জবাব চলে তোমার। এখন রুমে নিয়ে তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখবো, আর হারাবে না। চেরি আসফারের রুমে বিছানায় চুপ করে বসে আছে। আসফার সত্যি সত্যি তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তবে এবার চেরিও বাধা দেয়নি, কারণ চেরি ভালো করেই জানে বাধা দিয়েও সে আসফারকে থামাতে পারবে না। তাই শুধু শুধু বাধা দেওয়ার মানেই হয় না। এখন চেরি বসে বসে একবার নিজের শিকলবন্দি পায়ের দিকে তাকাচ্ছে, তো আরেকবার ল্যাপটপের কিবোর্ডে চলতে থাকা আসফারের হাতের দিকে। আসফার শিকল পরানোর জন্য যখন চেরির পা ধরেছিল, তখন চেরি লক্ষ্য করেছে তার পা আসফারের হাতের থেকে ছোট। তার ইলহাম ভাইয়ের চেয়েও আসফারের হাতটা বড় বলে মনে হয় চেরির কাছে। হঠাৎই ইলহামের কথা মনে পড়তেই চেরির মুখ ছোট হয়ে গেল। ইলহাম তাকে খুব আদর করত, ছোট বোন ইমার থেকেও বেশি। আচ্ছা, সে এখানে আসার পর কি ইলহাম তাকে খুঁজেছে, নাকি সেও তার বাবার মতো তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? ভাবনাটা মাথায় আসতেই তার বুক কাঁপছে, অস্থির লাগছে, দম বন্ধ হয়ে আসছে যেন। চেরি বুকের বাঁ পাশে হাত দিয়ে ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে সামনে নেয়। তখন কায়ান সেরাফকে নিয়ে ভুল ধারণা করে তার কথা সে বেশি গুরুত্ব না দিলেও এখন তার মনে হচ্ছে কায়ান সেরাফের কথাগুলো হেলায় ফেলে দেওয়ার মতো নয়। শক্তি বুদ্ধি সবই তার থেকে আসফারের তার চেয়ে বেশি। আসফার ইজদানের দুর্বলতাই তাকে এখান থেকে মুক্ত করতে পারবে, কিন্তু তার কিভাবে খুঁজে বের করবে আসফার ইজদানের দুর্বলতা? আসফার অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে চেরি কিছু একটা মন দিয়ে ভাবছে। আসফার ল্যাপটপ অফ করে নিজের জায়গা থেকে উঠে যায়, নিঃশব্দে হেঁটে গিয়ে চেরির পাশে গিয়ে ছোঁয়া হয়ে বসে পড়ে। চেরি নিজের খেয়ালে এতটাই মশগুল ছিল, আসফার যে তার পাশে এসে বসেছে সে খেয়ালই করেনি। আসফার একটু চেরির দিকে এগিয়ে গিয়ে তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, এত কি ভাবছো রেড ওয়াইন? আচমকা এরকম কিছু হওয়ায় ঘাবড়ে গিয়ে চেরি এক প্রকার লাফিয়েই উঠল। কানে হাত দিয়ে পিছু হটে যায় সে। পাশ ফিরে আসফারকে দেখে বলে, আপনি? আর কে হবে? ফাকিং সুইট হট। আসফারকে নিজের দিকে ঝুঁকে পড়তে দেখে চেরিও কিছুটা পিছিয়ে যায়। আসফারের কথা শুনে চোখ মুখ কুঁচকে তাকায়। এক আঙ্গুল আসফারের বুকের উপরে রেখে আস্তে করে নিজের থেকে দূরে সরাতে সরাতেই বলে, এই জাহান নামে আপনি ছাড়া আর কে আসবে? চেরির ধাক্কায় সে সরে গেলেও পরক্ষণেই সে চেরির হাত ধরে নিজের কাছে টেনে নেয়। আসফার চেরিকে নিজের উপরে এনে ফেলে, এক হাত তার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে বলে, কি ভাবছিলে রেড ওয়াইন? এখান থেকে পালানোর কথা? চেরি আসফারের উপর থেকে সরে আসার জন্য বোচরাবচি করতে লাগলো, কিন্তু নিজেকে ছাড়াতে পারে না। সে যতই নিজেকে ছাড়াতে চেষ্টা করে আসফার ততই তাকে নিজের সাথে চেপে ধরে। একসময় হাল ছেড়ে স্থির হয়ে যায় চেরি, অসহায় চোখে আসফারের দিকে তাকিয়ে বলে, ছেড়ে দিন প্লিজ, দূরে থেকেও কথা বলা যায়। কিন্তু আমার তোর সাথে এইভাবেই কথা বলতে ভালো লাগে রেড ওয়াইন। আর আমার প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত কোনো ছাড়াছাড়ি হবে না, শুধু ছোঁয়াছুঁই হবে। চুপ করুন আপনি নোংরা লোক। হানি, অ্যান্সার মি, কি ভাবছিলে? আসফারের প্রশ্নে চেরি একটু ঘাবড়েই যায়, পরক্ষণে কিছু একটা ভেবে মনে মনে হেসে ওঠে। তবে তো মুখ প্রকাশ না করে চিন্তিত ভঙ্গিতে বলে, ভাবছিলাম আপনার বয়স কত? কেন? বলছি আগে বলবেন তো। 39। আল্লাহ, আপনি এত বুড়ো! তাই তো বলি, আপনি কিভাবে আমার 3 মাস বয়সে বাবার কাছে দিয়েছিলেন? কিন্তু আপনাকে দেখে মনে হয় না আপনি বুড়ো। কি মাখেন মুখে, নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন? এক নাগালে এতগুলো কথা বলে আসফারের দিকে তাকাতেই
থতমত খেয়ে যায়। আসফারের সোনালি রঙের চোখ জল করছে। চেরি বুঝতে পারছে না সে কি একটু রেগে না ভয়ঙ্করভাবে রেগে। আসফার রাগে বড় বড় করে শ্বাস টানছে। চেরি একটা শুকনো ঢোক গিলে মেকি হাসি দিয়ে বলে, আমি তো মজা করছিলাম। 39 বয়স তেমন কিছুই না, আপনি এখনো ইয়াং। Don't worry, my dear red wine. Even though I'm older, my bed performs 100 out of 100. I can say. So, there's no need to worry. You may try if you want to. চেরি আসফারের কথা শুনে চেঁচিয়ে উঠল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে আসফারকে ঠেলে সরিয়ে বেড থেকে এক লাফে নেমে যায়। আসফার চেরিকে নেমে যেতে দেখে বলে, Kilo red wine, try করবে না? আমার পা খুলে দিন, আমি অন্য রুমে যাব। পারলে যাও। তবে এত কিছুর মধ্যে চেরি বেমালুমই ভুলে গেছে কায়েসাফের বলা একটা কথা, নত নিজেকে তার দুর্বলতা মানাও। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আসফারিস্তানের দুর্বলতা খুঁজে বের করো। ইলহাম কালো পোশাক পরে মর্ন ভেলির নতুন গার্ড হিসেবে জয়েন করেছে। উদ্দেশ্য হলো চেরিকে এখান থেকে বের করা। কায়ান সেরাফ তাকে চিনেও কোনো রিয়্যাক্ট করে না। সেও চায় চেরি এখান থেকে চলে যাক। প্রথম দেখায় চেরিকে নিজের ছোট বোনের মতোই লেগেছে তার কাছে। সে কেন কোনো ভাই চাইবে না তার বোন আসফারিস্তানের মতো কারোর কাছে থাকুক? তেমন সেও চায় না। তাই সে ঠিক করেছে ইলহামের বিষয়ে আসফারকে কিছু বলবে না। পুরো বিষয়টা গোপন করে চাপা দিয়ে রাখবে। এই প্রথম সে আসফারের থেকে কিছু গোপন করবে ভেবে দীর্ঘশ্বাস ফেলে। আসফার একবার জানতে পারলে তার কি হবে সে নিজেও জানে না, কিন্তু যা হবে তা পরের কথা। এখন যা হচ্ছে হোক, পরেরটা না হয় পরে দেখা নেবে। ইলহাম চেরিকে খুঁজতে মধ্যে পা রাখ ইলহাম চেরিকে খুঁজতে মধ্যে পা রাখতে যাবে, তখনই পেছন থেকে কায়েদ সেরাফ কঠিন সুরে বলে ওঠে, কোনো কিছুতেই তাড়াহুড়ো করা উচিত নয়। মন ভেলি করা একটা ভুল প্রাণ হারানোর জন্য যথেষ্ট। কায়েন আর একটা কথাও না বলে সেখান থেকে চলে যায়। ইলহামও কায়েনের কথা মানে বুঝতে পেরে সাবধান হয়ে যায়। কায়েন সেরাফ ঠিক বলেছে, তাড়াহুড়ো করা ঠিক হবে না। কিন্তু কায়েন সেরাফ তাকে সাহায্য করছে, তার মানে সে তার উদ্দেশ্য সম্পর্কে অবগত। ইলহাম চিন্তায় পড়ে যায়। তার তথ্য অনুযায়ী কায়েন সেরাফ আজদান ইজদানের ডান হাত। তাহলে তাকে সাহায্য করছে কেন? হাজারো প্রশ্ন তার মস্তিষ্কে মাথা চাড়া দিয়ে উঠল। ঘন জঙ্গলের মাঝামাঝি সরু রাস্তা দিয়ে আসফার ইজদানের ডার্ক রেড রঙের রেঞ্জ রোভার দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। তার সামনে ও পেছনে আরও দুইটি করে মোট 4টি কালো ক্যাডিলাক এসক্যালেড মাফিয়া জিপ গাড়ি। গাড়িগুলো জঙ্গলের ভেতরে ঢুকতেই আগুনের লেলিহান শিখা চারপাশে আলোকিত করে প্রতিটা গাড়িকে স্পষ্টভাবে দৃশ্যমান করে তোলে। এরপর 5টি গাড়ি একসাথেই থেমে দাঁড়ায়। ক্যাডিলাক এসক্যালেড থেকে কালো স্যুট পরা 20 জন দেহরক্ষী বেরিয়ে আসে। নিঃশব্দে তড়িঘড়ি করে সোজা হয়ে সিরিয়ালে দাঁড়ায়। লাল রেঞ্জ রোভারটি সামনে, যে আগুনের আলোয় ঝলমল করেছে। ক্যান্সারাফ ডার্ক রেড রেঞ্জ রোভারটির ড্রাইভিং সিট থেকে বের হয়ে পেছনের দরজাটা খুলতেই আসফার শান্ত স্বরে গাড়ি থেকে নেমে যায়। অতঃপর কয়েকটি পা এগিয়ে যায়। তার দৃষ্টি নিজের সামনে আগুনের দাপটে জ্বলতে থাকা গোডাউনের দিকে। গোডাউনে কমপক্ষে 70 কোটি টাকার অস্ত্র আর 50 থেকে 60 কোটি টাকার অ্যালকোহল সংরক্ষিত ছিল। মোট 100 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। তবুও আসফারের মুখে চিন্তার লেশ মাত্র নেই। একেবারে শান্ত ঠান্ডা স্বরেই বলে, কে করেছে? কায়েনসেরাফ স্বভাব সুলভই পিছনে হাত দিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে গম্ভীর ও ভরাট গলায় বলে, মাস্টার, এখন জানা যায়নি। আর না কেউ সামনে আসে আগুন লাগিয়েছে, দূর থেকে বোমা নিক্ষেপ করেছে। মাদক দ্রব্য যে সাইডে ছিল, বোমা সোজা সেখানে গিয়ে পড়ে বিস্ফোরণ ঘটে। এটি দ্রুত আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কায়েনসেরাফ এক শ্বাসে রোবটের মতো সবটা বলে যায়। আসফার ঘুরে কিছু বলবে তার পূর্বেই একটা গুলি এসে তার বাহুতে গেঁথে যায়। যে বা যারা গুলি ছুঁড়েছে তারা আসফারের বুকে গুলি করতে চেয়েছিল, তবে সে ঘুরে যাওয়ায় গুলি তার বাহুতে লেগেছে। আচানক গুলি চালায় আসফার সামনের দিকে ঝুঁকে পড়ে। মুহূর্তেই সব দেহরক্ষী আসফারের দিকে পিঠ দিয়ে তাকে আড়াল করে অন্ধকার জঙ্গলে গুলি চালায়। কায়েনসেরাফ অনিচ্ছা সত্ত্বেও আসফারকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। অতঃপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে থাকে জঙ্গলের বাইরের দিকে। বাকি গার্ডরাও গাড়ি চলে যেতেই নিজেরাও গাড়িতে চড়ে আসফারের গাড়ি পিছনে। আসফার গাড়িতে নিজের কোট খুলে ফেলে। এরপর শার্টের বোতাম খুলে পিছনের দিকে ঠেলে দিয়ে বাহু উন্মুক্ত করে। ক্ষতের গভীরতা চোখ দিয়ে আন্দাজ করে নেয়। একটু কাত হয়ে প্যান্টের পকেট থেকে সোনালি রঙের জিপটো লাইটটা বের করে।
ঠোঁটের ভাঁজে সিগারেট ধরে লাইটারের সাহায্যে জ্বালিয়ে নেয়। গাড়ির বাঁ দিক থেকে সাইডের মাঝে হাত দিয়ে একটা ছুরি বের করে নেয়। সময় নিয়ে ছুরির মাথা গরম করে পুড়িয়ে নেয়। অতঃপর ছুরিটা একটু ঠান্ডা হয়ে আসলেই বাহুতে থাকা ক্ষতের স্বাদ থেকে সামান্য দূরে ছুরিটা ঢুকিয়ে দেয়। অতঃপর ডান দিকে কাত করে সুচালো মাথাটা উপরের দিকে তুলতেই বুলেটটা বেরিয়ে আসে। বুলেট বের করার সাথে সাথে গড়গড় করে রক্ত হয় ক্ষত থেকে। বাহু থেকে বের করে গাড়ির বাঁ দিকে সিটের উপরে ছুঁড়ে ফেলে দেয়। তার চোখে মুখে ব্যথার কোনো ছাপ নেই, মুখভঙ্গি একেবারেই স্বাভাবিক। ক্যান্সারাফ মিরারে আসফারের রক্ত পড়তে থাকা হাতের দিকে তাকিয়ে ছোট্ট করে শ্বাস ফেলে। রাস্তার দিকে চোখ রেখে একটু নিচের দিকে ঝুঁকে সাদা রঙের বক্স থেকে হুইস্কির বোতল বের করে। হুইস্কি, ওয়াইন আরও কিছু জিনিস ক্যান্সারাফ গাড়িতে রেখে দেয়। আসফার কখন কি চেয়ে বসে তার তো ঠিক নেই। মেডিসিন বক্স থাকেই কিন্তু আজ নেই। মেডিসিন চেঞ্জ করতে হবে বের করেছিল সে, আর রাখা হয়নি। ক্যান্সারাফ হুইস্কির বোতলটা আসফারের দিকে বাড়িয়ে দেয়। আসফার বিদ্রুপী হেসে বোতলটা হাতে তুলে নেয়। এক দৃষ্টিতে হুইস্কির বোতলের দিকে তাকিয়ে থেকে তাচ্ছিল্য করে বলে, যাকে মারার জন্য সর্বক্ষণ উতলা হয়ে থাকো তাকেই বাঁচাতে কেমন লাগে লেফটেন্যান্ট কর্নেল কায়ান শেরাফ? হুহা করে হেসে উঠল আসফার। তার গা জ্বালানো কথা উত্তরে ক্যান্সারাফ নীরব থাকে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে ভালো করে জানে আসফার একজন বিকৃত মস্তিষ্কের মানুষ, সাইকোপ্যাথ বা সাইকো বলা যায়। আর তার সাথে তর্ক করা বা প্রতিউত্তর করার মানেই হয় না। আসফার হুইস্কির বোতলে মুখ খুলে প্রথমে এক চুমুক নেয়, অতঃপর বেশির অর্ধেক হুইস্কি ক্ষতের মধ্যে ঢেলে দেয়। অ্যালকোহলের প্রভাবে ওরা বদ্ধ হয়ে যায়। জেরি পুরো রুমে জোরে পায়চারি করছে। সে কখন থেকে এক রুমেই বসে আছে, তার আর ভালো লাগছে না। একা রুমে তার দম বন্ধ হয়ে আসতে চাইছে, মনে হচ্ছে পুরো রুমটাই তাকে গিলে খাবে। অস্থিরতা নিয়ে আবার খাটে বসতেই যাবে, তখনই দরজা খোলার শব্দে পেছনে ফিরে তাকায়। আসফারকে রক্তাক্ত অবস্থায় দেখে ভড়কে যায় সে। সাদাটা রক্তে লাল হয়ে গেছে সাদা শার্টটা। চেরি মাথায় প্রশ্ন উকি দেয়, কি হয়েছে আসফারের? আসফারের পিছনে কায়ান সেরাফও এসেছে, তার হাতে কিছু মেডিসিন। আসফার গিয়ে বিছানায় বসে পড়ে। কায়ান সেরাফ একবার আসফারের দিকে তাকায়, চেরির দিকে এগিয়ে যায়। মেডিসিনগুলো চেরির হাতে দিয়ে বলে, মাস্টারের রাতের খাবারের পর পকেটে সব মেডিসিন থাকে, একটা একটা খাইয়ে দিবে। চেরি এতক্ষণ অন্যমনস্ক থাকলেও কায়ান সেরাফের কথাই হুঁশে আসে। অন্যদিকে মুখ ফিরিয়ে শক্ত সুরে বলে, পারবো না। চেরির উত্তর কায়ানের পছন্দ হয়নি, তাতে দাঁত চেপে মুখ শক্ত করে বলে, বডি ওয়াশ করে শার্টও চেঞ্জ করে দেবে। পুনরায় কায়ানের মুখে এমন কথা শুনে চেরি আবারও মানা করার জন্য কায়ান সেরাফের মুখের দিকে তাকাতেই দমে যায়। সে মুখ খুলে আর মানা করতে পারে না, ভয়ে মাথা নিচু করে নেয়। কায়ান সেরাফও আর কথা না বাড়িয়ে চলে যায়। কায়ান সেরাফ চলে যেতেই চেরি আসফারের দিকে তাকায়। লোকটা চোখ বুজে বেডের ফ্রেমে মাথা ঠেকিয়ে রেখেছে। চেরির এই প্রথম এমন হলো, একজন অসুস্থ মানুষকে দেখেও তার মনে মায়া বা সহানুভূতি আসেনি, বরং এটা চিন্তা আসে এই যাত্রায় আসফার ইসদার মরে গেলেই ভালো হতো, অন্তত সে মুক্তি পেত। নিজের ভাবনাকে সাইডে রেখে কাভার থেকে আর শার্ট আর ট্রাউজার বের করে নেয়। অতপর আসফারের সামনে গিয়ে বলে, আপনি কি শাওয়ার নেবেন না গা মুছে নেবেন? চেরির প্রশ্ন আসফার চোখ মেলে তাকায়, স্বাভাবিকভাবেই বলে, আই ওয়ান্ট টু শাওয়ার। চেরি ঠিক আছে বলে ট্রাউজার আর শার্টটা তার দিকে বাড়িয়ে দেয়। আসফার উঠে দাঁড়ায়। ট্রাউজার আর শার্ট নেওয়ার বদলে চেরির হাত ধরে শাওয়ারের রুমের দিকে পা বাড়িয়ে বলে, এই মুহূর্তে আমার যতটা শাওয়ার নেওয়া প্রয়োজন, শাওয়ার রুমে ঠিক ততটা তোমাকে প্রয়োজন। আসফারের কথার মানে বুঝতে পেরে চেরি চেঁচিয়ে বলে উঠল, আল্লাহ, আমার হাত ছাড়েন, আমি আপনার হেল্প করতে পারবো না। নোংরা লোক, যাবো না আমি। কিন্তু আসফার কি আর চেরির কথা শোনার মতো লোক? সে জোর করে চেরিকে নিজের সাথে নিয়ে যায়। 40 মিনিট পর শাওয়ার রুম থেকে বেরিয়ে আসে চেরি। এক প্রকার শ্বাস হাতে নিয়েই আসফারকে শাওয়ার নিতে হেল্প করেছে সে। চেরির শরীর ঝাঁকি দিয়ে উঠল, বিড়বিড় করে বলে, আস্তাক ফিরুল্লাহ, আল্লাহ মাফ করো আমায়। আমি ওই লোকের বডি দেখতে চাইনি, সে জোর করে দেখিয়েছে। এই টাওয়ালের জন্যে আজ আমার দৃষ্টির ভার্জিনিটি বিসর্জন দেওয়া থেকে রক্ষা পেয়েছে। কিছুদিন পর সেখানে তোমার ভার্সিনিটির বিসর্জন হবে, সেখানে চোখের ভার্সিনিটি দিয়ে কি করবে? ক্যান্সারাফ আসফারের রুম থেকে বেরিয়ে যাওয়ার পর যাকে সে জঙ্গলের আশেপাশে সিসিটিভি চেক করতে পাঠিয়েছিল, তাদের মধ্যে একজনের কল আসে। তারা জানায় সিসিটিভিতে একটা বাইক দেখা গেছে। এই বাইকের রেজিস্ট্রেশন নাম্বার ট্র্যাক করার পর লোকেশন ক্রিস্টিয়াল ক্লাবের সামনে পাওয়া যায়। ব্যাস এইটুকু শোনার পর ক্যান্সারাফ এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ক্রিস্টিয়াল ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কাল সকালে আসফারের চোখ খোলার পূর্বেই আসল কালপ্রিটকে খুঁজে বের করতে হবে।
আসফার ইসদার নিজেকে যতটা শান্ত দেখায় ততটা ভয়াবহ কিছু ভেবে থাকে, ভেতরে ততটাই হিংস্র হয়ে থাকে। আর কায়েন সেরাফের দেখা 7 বছরে আজ আসফারকে বেশি শান্ত দেখিয়েছে, যার ইঙ্গিত যে এই গোডাউনে আগুন লাগিয়েছে পাতাল থেকে হলেও তাকে টেনে বের করে আনবে আসফার। তার চেয়ে বড় কথা, জঙ্গলের এই ভাগ আসফার ইসদানের কেনা, আর তার কিছুতে হাত দেওয়া মানে তার ইগোকে চ্যালেঞ্জ করা। আর আসফার ইসদান নিজের ইগো স্যাটিসফাইড করতে মাত্রাধিক হিংস্র হয়ে যায়। সেখানে তার গোডাউনকেও আগুনে পুড়িয়ে ছাই করেছে, তাকে তো আসফার এমনি এমনি ছেড়ে দেবে না। চেরি আসফারকে খাবার খাইয়ে ওষুধগুলো খুলে আসফারের হাতে তুলে দিল। হুট করেই চেরির আসফারের জন্য করুণা হয়। তার এত টাকা পয়সা ক্ষমতা থাকা সত্ত্বেও তার খেয়াল রাখার তো কেউ নেই। হাহ, এমন জীবন তো এতিমেরও হয় না। এতিমের মৃত মানুষ শোকাহত হয়, সহানুভূতি জন্মায়, ক্ষণিকের ছোট হলেও সহমর্মিতা প্রকাশ করে। কিন্তু আসফার ইসলামের মতো মানুষের জন্য সহানুভূতি জন্মানো তো দূর, করুণাও আসে না। যেটি নিজের অনুভূতি দেখে আনমনেই বলে, আজ আপনার জন্য আমার করুণাই হচ্ছে। কি লাভ এত টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে? আপনার ব্যথায় কষ্ট পাওয়ার মতো কেউ নেই, চোখের জল মুছে দেওয়ার মতো কেউ নেই, আপনার ক্ষতে মলম লাগানোর মতো কেউ নেই, আপনাকে ভালোবাসার মানুষ নেই, আপনাকে ভালোবেসে জীবন দিতে পারে এমন কেউ নেই। অবশেষে আপনার মৃত্যুতে আহাজারি করে কান্না করার মতো কেউ থাকবে না। আর এখন যারা আপনার ভয়ে আপনার দেখাশোনা করছে, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করছে, তারাও আপনার মৃত্যুর পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করার বদলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবে। লানত এমন জীবনে। চেরির কথা শেষ হতেই আসফার নিজের হাতে থাকা পানির গ্লাস চেরির দিকে ছুড়ে মারে। গ্লাসটা গিয়ে সোজা চেরির কপালে লাগে। চেরি আ বলে চিৎকার করে কপালে হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে। হাতে তরল কিছু অনুভব করতে পেরে চেরি নিজের হাত চোখের সামনে মেলে ধরে। হাতে লাল রক্ত দেখে চেরি ফুপিয়ে কেঁদে ওঠে। কপালে চিনচিন করে ব্যথা করছে তার। ব্যথাক্ত চোখ তুলে তাকায় আসফারের দিকে। আসফার রাগে ফোঁস করে শ্বাস ফেলছে। তার সোনালি রঙের চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। আসফারের হুট করে অনেক রাগ উঠে গেছে। চেরির বলা কথাগুলো শুনে তার বুকে আঘাত করছে। কিন্তু এটা কি করে সম্ভব? আসফার ইস্তার অনুভব করতে পারে না। অনুভূতি মানেই দুর্বলতা, আর আসফার ইস্তারের দুর্বলতা থাকতে পারে না। আসফার নিজের মনে অস্বীকার করলো নিজের কষ্ট। এটা কোনো কষ্ট না, শুধু রাগ। চেরির সাহস কি করে হয় তাকে এতগুলো কথা বলার, তার উপরে আসফার ইস্তানের উপরে করুণা করার? আসফার বেড থেকে নেমে চেরির সামনে হাঁটু গেড়ে বসে ভালো হাত বাড়িয়ে চেরির চুলের মুঠি শক্ত করে ধরে। চেরির ব্যথায় কোকিয়ে উঠল। নিজের হাত আসফারের হাতের উপরে রেখে বলে, ছাড়ুন, লাগছে আমার। কি বললি তুই? করুণা হচ্ছে তোর? আসফার ইসদানের উপর তোর করুণা হচ্ছে? লাইক সিরিয়াসলি? যে দেখলি কিছু বলছি না অমনি জীব লম্বা হয়ে গেছে। আয়, এমন কিছু করি যেন পরে তোর নিজের উপরে করুণা হয়। আসফার চেরিকে চুল ধরে টেনে দাঁড় করালো। ব্যথায় চেরি কেঁদে ফেলে। চুল থেকে আসফারের হাত ছাড়াতে চায়, কিন্তু আসফারের শক্তির সাথে পেরে ওঠে না। আজফার ছেড়ে দিন প্লিজ, লাগছে আমার। আর কখনো এমন ভাবে বলবো না আমি। কিন্তু চেরির কথা আসফারের কানে যায় না। সে নিজের মতোই চেরিকে টেনে নিয়ে যেতে লাগলো। ক্রিস্টিয়ান ক্লাব 3 ভাগে ভাগ করা, বার সাইড, ডান্স ফ্লোর, আর তার পাশে বক্সিং ক্লাব। বক্সিং রিংয়ে একটা মেয়ে, হাতে ফায়ার এক্সটিংগুইশার, কোকড়ানো চুল, কালো ঢিলে ঢালা শার্ট, কালো প্যান্ট। তার সামনে দাঁড়িয়ে আছে বক্সিং গ্লাভস পরা একটা সুঠামদেহী পুরুষ। রিংয়ের বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা ইনায়া ইনায়া বলে স্লোগান তুলছে। ইনায়া এক বিকৃত হাসি দিয়ে হাতে থাকা ফায়ার এক্সটিংগুইশারটা তুলে সামনে থাকা সুঠামদেহী পুরুষের উরুতে আঘাত করে। লোকটা ইনায়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ছেলেটা হাঁটুর উপরে বসে পড়তেই ইনায়া আবারও ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ছেলেটার কাঁধে আঘাত করে। ছেলেটা সেখানেই শুয়ে পড়ে। এই দেখে ইনায়া হেসে ডান দিকে তাকায়। দূর থেকে বিয়ার বারে ফোন কানে ধরে কপাল কুঁচকে কথা বলতে থাকা কায়ান সেরাফকে দেখে থেমে যায়। হাতে থাকা ফায়ার এক্সটিংগুইশার সেখানেই ফেলে রেখে রিং থেকে বেরিয়ে যায়। প্যান্টের পকেট থেকে সিলভার কালারের অ্যালকোহলের বোতল বের করে এক চুমুক দেয়। আস্তে আস্তে হেলে দুলে ড্যান্স ফ্লোরের পর পার করে বাড়ির দিকে এগিয়ে যায়। এই বাইকারকে কায়ান সেরাফের গার্ডরা গ্লাভ বের করার সময় ধরে ফেলেছে। কায়ান সেরাফ আসছি বলে কল কেটে ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনও ইনায়া আসে কায়ান সেরাফের সামনে গিয়ে দাঁড়ায়। কায়ান সেরাফ ইনায়াকে দেখে কপাল কুঁচকে ফেলে। সে ক্লাব ঘুরে দেখার সময় ইনায়াকে দেখেছিল, কিন্তু এই মেয়ে এখানে কি করছে? কায়ান সেরাফ বিরক্তি নিয়ে বলে, এনি প্রবলেম?
ইনায়া তার প্রশ্নের উত্তর না দিয়ে তার আশেপাশে ঘুরে ভালো মতো প্রখর করে দেখে নিল। অতঃপর পুনরায় নিজের আগের জায়গায় দাঁড়িয়ে এক হাত বাড়িয়ে কায়েনসেরাফের গাল হালকা করে চেপে ধরে এপাশ ওপাশ করে গভীরভাবে পর্যবেক্ষণ করে মাতাল স্বরে বলল, I like you, handsome. Your Adam's Paul, Jolene, arms, body, everything. Sexy and attractive. I like it. অতঃপর দুই হাতে কায়েনসেরাফের গলা জড়িয়ে ধরে বলে, Now you drop me off at my house. নভেম্বরের মধ্য সময় পুরোপুরি শীত না পড়লেও রাতের শেষ ভাগে ভালো শীতই পড়ে, কুয়াশাও পড়ে। রাত তখন একটা 40 কিংবা তার চেয়েও বেশি। আসফার চেরির পা শিকল থেকে মুক্ত করে তার রুমের সাথে যুক্ত সুইমিং পুলের কাছে নিয়ে যায়। চেরি অনবরত আসফারের হাতের মুঠে থেকে নিজের চুল ছাড়াতে চাইছে। কি করছেন? ছেড়ে দিন প্লিজ। ভুল হয়ে গেছে, আর কখনো এইভাবে বলবো না আমি। লাগছে। আসফার চেরির কোনো কথা না শুনেই তাকে ঠান্ডা পুলের পানিতে ছুঁড়ে ফেলল। হঠাৎ ধাক্কায় নাক মুখে পানি ঢুকে শ্বাস আটকে আসে চেরি। নাকে গলায় মস্তিষ্কে তীব্র জ্বালা অনুভব করে। আগে থেকেই সাঁতার জানায় নিজেকে সামলে ভেসে উঠতে সক্ষম হয় চেরি। পানি থেকে মাথা তুলতেই গলা জড়িয়ে জ্বালিয়ে কেসে উঠল সে। যন্ত্রণায় চেরির চোখ মুখ লাল হয়ে গেছে। সাঁতরে পুলের সাইডে এসে টাইলসে হাত দিয়ে দাঁড়ায়। ঠান্ডায় তার শরীর কাঁপছে, ঠোঁট জোড়াও তিতির করে কাঁপছে। ভেজা চোখ তুলে আসফারের দিকে তাকায় সে। রাগ, বিস্ময়, অপমানে অত্যন্ত বিষিয়ে ওঠে চেরির। নিজেকে দমাতে না পেরে বলে ওঠে, শুনেছি মানুষের সত্য হজম হয় না, আজ দেখেও নিলাম। ব্যাস এই কথাটাই চেরির কাল হলো। চেরির সরল করে বলা কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করে। আসফার পুলের কাছে বসে পুনরায় চেরির চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। রাগে বড় বড় শ্বাস ফেলে বলে, What did you bloody say? আমার সত্যিই হজম হয় না। তোকে যত দেখছি আমি না ততই অবাক হচ্ছি। এত সাহস কোথা থেকে আসে তোর? আজ তোর সব সাহস আমি নিংড়ে নেব। রাগে ফেটে আসফার চেরির চুল ধরে টেনেই পুল থেকে তোলে। চেরির মনে হলো এই বুঝে মাথার চামড়া সহ চুলগুলো আলাদা হয়ে যাবে মস্তিষ্ক থেকে। চিৎকার করে কেঁদে উঠল চেরি। পুল থেকে চেরিকে তুলে আসফার তার চুল ছেড়ে দেয়। চেরিকে জোরপূর্বক দাঁড় করিয়ে ভালো বাহু দিয়ে চেরির গলা চেপে ধরে। চেরি ছটফট করে উঠল। আসফারের হাতে হাত দিয়ে ছাড়াতে চেষ্টা করে। আসফার চেরিকে ছাড়ে না, আর শক্ত করে চেপে ধরে তার কানের কাছে মুখ নিয়ে বলে, আজ তোকে জাহান্নাম থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। You will have mercy on yourselves in your own situation. আসফারের কথায় অজানা আশঙ্কায় চেরির বুক কেঁপে ওঠে। নিজেকে ছাড়ানোর তাগিদে আরো বেশি ছটফট করে ওঠে। আসফার চেরিকে ছেড়ে দিয়ে হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। চেরি আসফারকে শরীরের সমস্ত শক্তি দিয়ে কিল ঘুষি দিতে লাগলো, কিন্তু আসফারের পুরুষালী শক্তির সামনে তার শক্তি নিতান্তই তুচ্ছ। আসফার চেরিকে রুমে এনে খাটের উপরে ছড়ে মারল। অতঃপর চেরির দিকে এগিয়ে যেতে যেতে বলল, Congratulations, Red Wine. You're about to lose your last remaining position to a coal like me. Clap your hands at your luck. কপালের আঘাত, মাথা ব্যথা, ঠান্ডা সব মিলিয়ে চেরির অবস্থা খুবই খারাপ। এটা ভয়ে থরথর করে কাঁপছে। চেরি জোরেই কেঁদে উঠল, কিন্তু চেরির কাদার আসফারের পৈশাচিক মন গলল না। সে তো তাকিয়ে আছে চেরির ভীত সন্ত্রস্ত চোখ আর গোলাপি ঠোঁট জোড়ার দিকে। এগুলো এই মুহূর্তে তাকে পাগল করার জন্য যথেষ্ট ছিল। আসফার এগিয়ে গিয়ে চেরির পা ধরে নিজের দিকে টেনে আনলো। চেরি আর কিছু বলার আগেই আসফার চেরির ঠোঁটে নিজের দখল দিয়ে দিল। ঘৃণায় রাগে চেরি আসফারের গাল খামচে ধরল। এতে আসফারের যেন আরো রেগে গেল সে। চেরিকে ছেড়ে দিয়ে চোখ কটমট করে চেরির দিকে তাকায়। চেরি কিছু বলতে চাইলে আসফার চেরির হাত ধরে খাটের সাথে চেপে ধরল। দয়া করে ছেড়ে দিন, রহম করুন। It's not possible, Red Wine. You'll have to be punished. So settle down. It's better for you because you are beautiful and I am a monster. বলি একটা বাঁকা হাসি দিয়ে আসফার চেরির উপরে ঝাঁপিয়ে পড়ে। আসফারের এলোমেলো স্পর্শে চেরি খড়ে খড়ে চিৎকার দিয়ে ওঠে। চেরির চিৎকার এই চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থেকে যায়। এভাবে চিৎকার করতে করতে এক পর্যায়ে চেরি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। কোনো রকম বাধা না পেয়ে আসফার আরো উন্মাদ হয়ে ওঠে। এত করে ক্ষতবিক্ষত হয়ে যায় চেরির শরীর। ইনায়ের উগ্রতায় কায়ান শরীফ তাতে দাঁত চেপে ধরে। শক্ত হাতে ইনায়াকে নিজের থেকে ছাড়িয়ে সজোরে একটা চড় বসিয়ে দেয় ইনায়ের গালে। এরকম নির্লজ্জ মেয়ে মানুষ সে একেবারেই সহ্য করতে পারে না। অতিরিক্ত রাগে জীবনের প্রথম কায়ান শরীফ এই প্রথম একটা মেয়ের গায়ে হাত তুলেছে। চড় খেয়ে ইনায়া
একদিকে ঝুঁকে যায়। তার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসে। ইনায়া বাঁকা হেসে সোজা হয়ে দাঁড়ায়। কায়সারাফের চোখে চোখ রেখে বুড়ো আঙুল দিয়ে ঠোঁটের করে লেগে থাকা রক্ত মুছে ফেলে। ঘাড় খাত করে প্রশ্ন করে, ওয়েন্ট ইউ ড্রপ মি হোম? এই মেয়ে, তোমার কি মিনিমাম লজ্জা লাগে না? কেন লজ্জা করবে? আমি কি নেকেট দাঁড়িয়ে আছি? অবভিয়াসলি আই এম ভেরি ডিসেন্ট ওম্যান। এত মানুষের সামনে আনপ্যাক হই না, দ্যাট মিন্স লজ্জা আছে। কায়সারাফ বিরক্ত হয়ে এনায়ের পাশ কাটিয়ে চলে যেতে ধরলে এনায়া এক লাফে কায়সারাফের কোলে উঠে তার গলা জড়িয়ে ধরে। আচানক এমন কিছু হওয়ায় কায়সারাফ হতভম্ব হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে এনায়াকে নিজের থেকে ছাড়াতে চায়, কিন্তু ছাড়াতে পারে না। এনায়া চুইগামের আঠার মতো তার সাথে চিপকে থাকে। অবশেষে কায়সারাফ বাধ্য হয়ে তাকে কোলে নিয়েই ক্লাব থেকে বেরিয়ে যায়। ক্লাবের বাইরে যেতেই দেখতে পায় তার লোকেরা বাইরে দাঁড়িয়ে আছে। তারা সকলেই কায়সারাফকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তাদের এই চাহনি দেখে কায়সারাফ কিছুটা অস্থিরতায় পড়ে যায়। তবে ইনায়ার মধ্যে কোনো হেলদোল নেই। সে আগের মতোই কায়সারাফের সাথে চিপকে থাকে। কায়সারাফ দীর্ঘশ্বাস ফেলে একজনকে উদ্দেশ্য করে বলে, একে থামাও আমার কোল থেকে, আর ঠিকানা জেনে সেলফি বাড়ি পৌঁছে দাও। কায়সারাফের কথা মতো একজন ইনায়াকে ধরতে আসলে ইনায়া এক হাতে কায়সারাফের গলা পেঁচিয়ে ধরে অন্য হাতে ওই লোকের মুখ বরাবর ঘুষি মেরে বলে, ডোন্ট টাচ মি, একেবারে জানে মেরে ফেলবো। পরপর আবারও দুই হাতে জড়িয়ে ধরে কায়সারাফের গলা পেঁচিয়ে ধরে। ঘুষিতে আহত হয়ে লোক পিছিয়ে যায়। তার নাক ফেটে রক্ত পড়ছে। ভয়ে আর কেউ এগিয়ে ইনায়াকে ধরতে যায় না। এদিকে কায়সারাফ দীর্ঘশ্বাস ফেলে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে সে ইনায়াকে নিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির ড্রাইভিং সিটের পাশে ইনায়াকে বসিয়ে দিতে চাইলে সে ভদ্রভাবে বসে পড়ে। এদিকে কায়সারাফ স্বস্তির শ্বাস ফেলে। অতঃপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। ইনায়া গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। কায়সারাফ তার দিকে তাকিয়ে বলে, অ্যাড্রেস বলো। সোজা গিয়ে লেফট। কথা অসম্পূর্ণ রেখে সে তার চোখ বন্ধ করে ফেলে। কায়সারাফ রাগে চোয়াল শক্ত করে গাড়ি চালাতে থাকে। ভয়ঙ্কর এক রাত অতিবাহিত হওয়ার পর দিনের আলো ফুটেছে। আস্তে ধীরে চোখ মেলে তাকালো চেরি। চোখ মেলে তাকাতেই কালো লাল মিশ্রিত এক অদ্ভুত রঙের সিলিং ভেসে ওঠে চোখের সামনে। শূন্য মস্তিষ্কে তাকিয়ে থাকে সিলিংয়ের দিকে। একটু নড়েচড়ে উঠতেই পুরো শরীর তার ব্যথায় টনটন করে উঠল। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ হয়ে নেয় চেরি। বন্ধ চোখের পাতায় ভেসে ওঠে রাতের ঘটে যাওয়া নির্মম নির্যাতনের ঘটনা। আসফার কতটা হিংস্র হয়ে উঠেছিল তার প্রতি ভাবতেই চেরির চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। কি দোষ ছিল তার? নিজের সত্যি অনুভূতি বলা কি তার অপরাধ? যদি তাই হয়, অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করত। সে খুশি খুশি শুলে চলে যেত। এভাবে লাঞ্ছিত না করলেও তো পারত। চেরি চোখ মেলে তাকালো। কান্না করার ফলে চোখ দুটো লাল হয়ে গেছে তার। চেরি নিজের পাশে থাকা নিষ্ঠুর মানবীর দিকে এক নজর তাকালো, যে কিনা এখন গভীর ঘুমে মগ্ন। কি শান্তির ঘুম! একজনের উপরে এরকম নির্মম নির্যাতন করে কিভাবে মানুষ এরকম নিশ্চিন্তে ঘুমাতে পারে? তার কি অনুতাপ হয় না? বুক কি একবারও কাঁপে না? সে আদেও মানুষ তো? কোনো মানুষের কিভাবে এতটা বিবেকহীন মানুষত্বহীন হতে পারে? চেরি হৃদয়ে চোখ সরিয়ে ফেলল। আস্তে করে বিছানা থেকে নেমে দাঁড়ায় চেরি। ফ্লোরে পা রাখে, দাঁড়াতেই তলপেট চেপে ধরে পুনরায় বসে পড়ে। কোমরের উরুর মাংসপেশি ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা। আগে কখনো এরকম ব্যথায় জর্জরিত হয়নি চেরির শরীর। আসফারের উঠে যাওয়ার ভয়ে মুখ চেপে ধরে কেঁদে উঠল। একদিন সে যত চোখের জল ফেলেছে, পুরো 18 বছরেও এত কাঁদেনি সে। নিজেকে সামলে নিয়ে পুনরায় উঠে দাঁড়ায় সে। নিজে থেকে নিজের পরনের হালকা ভেজা শার্টটি করিয়ে নিয়ে গায়ে জড়িয়ে নেয়। ভেজা শার্টটা গায়ে জড়াতেই শীতে গায়ে কাঁটা দিয়ে ওঠে চেরির। সেদিকে ভ্রুক্ষেপ না করে আস্তে ধীরে হেঁটে কাবার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে যায়। প্রতিটা কাজ এত আস্তে আস্তে করছে যাতে ভুল করে একটুও শব্দ বের না হতে পারে। সেই মুহূর্তে আসফারের কথা শুনতেও চায় না। আর আসফার জেগে গেলেই নির্ঘাত তাকে হেয় করে কথা শুনিয়ে দিত, যা তার ক্ষতবিক্ষত হৃদয়ে সইতে পারত না। এদিকে চেরি ওয়াশরুমের দরজা বন্ধ করতেই আসফার চোখ মেলে উঠে বসে। তার ঘুম আগেই ভেঙে গিয়েছিল। যখন চেরি ফ্লোর থেকে শার্ট তুলে গায়ে জড়াচ্ছিল তখন। এতক্ষণ ধরে সে নিঃশব্দে চেরির প্রতিটা পদক্ষেপ পর্যবেক্ষণ করছিল।
অন্য সময় হলে তো একটা তীক্ষ্ণ কথা বলে মেয়েটাকে আঘাত করত, আর একটু ভেঙে দিত তাকে। কিন্তু আজ হঠাৎই কি হলো সে জানে না। চুপ করে তাকিয়ে থাকতেই ভালো লাগছিল, কিন্তু কেন? প্রশ্নটা মাথায় আসতেই নিজেরই তার উত্তর দিল। চেরির এই ভেঙে পড়াটা তার ভালো লাগার কারণ। চোখ ঘুরিয়ে সাদা বেড সাইডে ছোপ ছোপ রক্তের দাগগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চোখের উপরে আড়াআড়িভাবে এক হাত রেখে শুয়ে পড়ল। কাল রাতে ঘটে যাওয়া ঘটনা তার পরিকল্পনায় ছিল, তবে এভাবে এত জলদি নয়। তবে যেহেতু ঘটেই গেছে, এরপর থেকে সবটা তার পরিকল্পনার মতোই হবে সব। এই মেয়ে সরো আমার উপর থেকে, নয়তো গাড়ি থেকে ছুঁড়ে ফেলবো। কায়েনসেরাফের কর্কশ কণ্ঠে বলা কথাটি ইনায়ার কান পর্যন্ত যেতেই চোখ মেলে তাকায় সে। মাথায় হাত দিয়ে চেপে ধরে কপাল কুঁচকে তাকায় সে কায়েনসেরাফের দিকে। বিরক্ত নিয়ে বলে, কি সমস্যা? এই মুহূর্তে কোথায় বসে আছো দেখলেই বুঝতে পারবে কি সমস্যা। রাতে ইনায়া সোজা গিয়ে লেফট বলার পর ঘুমিয়ে যায়। কায়েনসেরাফ তার কথা মতো সোজা গিয়ে লেফট যাওয়ার পর এক জায়গায় গিয়ে দুটো রাস্তা শুরু হয়। তখন ইনায়াকে ডেকে কোনো দিকে যাবে জিজ্ঞেস করলে সে মাথা ঘুরিয়ে আবারও ঘুমিয়ে যায়। এরপর কায়েনসেরাফ আর কয়েকবার তাকে ডাকলে সে বিরক্তি নিয়ে কায়েনসেরাফের দিকে তাকায়। অতঃপর তড়িৎ গতিতে নিজের সেট থেকে উঠেই কায়েনসেরাফের কোলে বসে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। কায়েনসেরাফ অনেক চেষ্টা করেও তাকে নিজে থেকে সরাতে পারেনি। একসময় হাল ছেড়ে বিরক্ত হয়ে এভাবেই বসে থাকে। বসে থাকতে থাকতে কোথায় তার চোখ লেগে গেছে সে জানে না। ইনায়া হাই তুলে কায়েনসেরাফের কোল থেকে নেমে পাশের সিটে গিয়ে বসে বলে, এত মোটা শরীর বানিয়ে কি লাভ? সামান্য একটা মেয়েকে কয়েক ঘন্টা কোলে রাখতে পারেন না? এই মেয়ে, রাতের নেশা এখনো কাটেনি নাকি একটা চর মেরে নেশা কাটাতে হবে? আমি বেশি নেশা করি না, আর করলেও আমার নিজের ওপর কন্ট্রোল থাকে। কাল আমি বিডিতে এসেছি, ফ্ল্যাট বুক করতে সময় লাগতো, আর আমার টায়ার্ড লাগছিল তাই। অর্ধেক কথা বলে থেমে যায় সে। হাত দিয়ে চুল ঠিক করে কায়েনসেরাফের দিকে তাকায়। কায়েনসেরাফ রাগ পারছে না ইনায়াকে কাঁচা চিবিয়ে ফেলে দিতে, গিলে ফেলতে। বড় করে শ্বাস ফেলে বলে, গেট আউট অফ মাই কার রাইট নাও। ইনায়া হেসে গাড়ি থেকে নামে দু আঙ্গুল কপালে রেখে হালকা নেড়ে বোঝায়। গুড বাই। চেরি গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের প্রতিবিম্ব দেখল, এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায় সে। কাঁধের কাছে আঁচড়ের দাগ, গলার অনেকগুলো মতো কামড়ের দাগ যা নীলচে হয়ে গেছে, আর ঠোঁটও খুব বিচ্ছিরিভাবে কামড়ের দাগ সাথে ফুলে উঠেছে। নিজের পেটের দিকে তাকাতেই দেখতে পেল ওখানে অনেকগুলো কামড়ের দাগ। পুনরায় আয়নার দিকে তাকায় চেরি। আয়নার নিজের প্রতিবিম্ব দেখে নিজেই চিনতে পারছে না যেন। তার চোখ ভরে উঠল অশ্রুতে। হাত বাড়িয়ে আয়নার গায়ে স্পর্শ করল। সে খুব করে চাইছে নিজের সেই পবিত্র সত্তাকে ছুঁয়ে দিতে। সত্যি করুণা হচ্ছে নিজের উপর। আসফার নিজের কথা রেখেছে, তাকে নিজের উপরই করুণা করাতে বাধ্য করেছে। নিজের মুখটা দুই হাতে ঢেকে রাখলো, কিন্তু চোখের পানি আটকাতে পারছে না সে। আয়নায় আবার তাকালো সে। চোখ দুটি বাজেভাবে ফুলে গেছে। চোখে মুখে পানি ছিটিয়ে কাপড় পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে চেরি। চেরি ওয়াশরুম থেকে বেরোতে দেখতে পায় আসফার কাউচের উপরে বসে আছে। তার সামনে টেবিলে কয়েক আইটেমের খাবার সাজিয়ে রেখেছে। আসফার চেরির দিকে শান্ত চোখে তাকিয়ে বলে ফেলে, কামাইয়া, চেরি তর্কে জড়ায় না। আসফারের কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ায়। আসফার চেরির হাত ধরে নিজের পাশে পাশে। চেরি অনিচ্ছা সত্ত্বেও বসে থাকে। আসফার চেরির দিকে একটা ব্যথানাশক ওষুধ এগিয়ে দিয়ে বলে, কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও, ব্যথা কমে যাবে। চেরি নিজে থেকেই চোখ রেখে তাচ্ছিল্যের হাসি হাসে। অতঃপর মাথা তুলে আসফারের চোখে চোখ রেখে বলে, যে ব্যথা সরানোর জন্য ওই ব্যথানাশক ঔষধ, সেই ব্যথার ঔষধ ছাড়াই আজ নয়তো কাল এমনিতেই সেরে যাবে। কিন্তু আমার হৃদয়ে আপনার করা আঘাতের ক্ষত কখন সারবে না, বরঞ্চ যতদিন অতিবাহিত হবে এই ক্ষত ঘায়ে পরিণত হবে, ব্যথা বাড়বে, ছড়িয়ে পড়বে পুরো হৃদয় জুড়ে। অতঃপর ঘা হতে পচন ধরবে, আস্তে আস্তে সময় নিয়ে পচে গলে আমার নরম হৃদয় নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন আর কারো আঘাতে আহত হব না আমি, কেউ আর কষ্ট দিতে পারবে না, কারোর প্রতি ভালোবাসা কিংবা ঘৃণা কাজ করবে না। চেরির কথা আসফারের পছন্দ হলো না। মুহূর্তেই সোনালি রঙের চোখগুলো রাগে জ্বলজ্বল করে উঠল। শক্ত হাতে চেরির গাল চেপে ধরে ওষুধ তার মুখে ঢুকিয়ে দিল। অতঃপর টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে তার মুখের সাথে চেপে ধরতেই চেরি পানি মুখে নিয়ে ওষুধটা গিলে ফেলল। নিজের কাজ শেষ হতেই আসফার চেরির গাল ছেড়ে দিয়ে বলে,
নেক্সট টাইম আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, চোখ নামিয়ে কথা বলবে। আসফারের কথা জেরি উল্টো হাত দিয়ে নিজের ঠোঁট মুছে পাগলের মতো হেসে উঠল। হাসির মাঝেই জেরির চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জঙ্গলের ভিতরে অবস্থিত দুতলা বিশিষ্ট পরিত্যক্ত বাড়িটা যেন এক অদ্ভুত রহস্যের আবরণে ঢাকা। বাড়ির বাইরে দিকটা লতাপাতা, গাছের শিকড়, ডালপালায় মিলেমিশে এক ভয়ঙ্কর পরিবেশের তৈরি করেছে। দেয়ালগুলো সবুজ শ্যাওলায় ঢাকা আর জানালাগুলো ভাঙা, যেন এক অদৃশ্য শক্তি এগুলোকে ধাক্কা বা ধ্বংস করে দিয়েছে। বাড়ির সামনের দরজাটা ঝুলন্ত অবস্থায় আছে, যেন এক অদৃশ্য বাতাসে তুলছে। কিন্তু ভেতরটা অবাক করে দেওয়ার মতো। বাড়ির ভেতরটা একেবারে পরিপাটি, তবে ভয়ঙ্কর। যেন কেউ এখানে খুব সযত্নে সবকিছু সাজিয়েছে নিজের আধিপত্য ও হিংস্রতা জাহির করার উদ্দেশ্যে। দেয়ালে ঝুলছে বিভিন্ন ধরনের ওয়েপন, যা পুরো পরিবেশকে ভয়ঙ্কর করে তুলেছে। দিনের বেলাও পুরো বাড়ির ভেতরে এক অদ্ভুত অন্ধকারে নিমজ্জিত, যেন সূর্যের আলো এখানে প্রবেশ করতেই ভয় পায়। বাড়ির ভেতরে বিরাট অংশ জুড়ে হলরুমের মাঝে বিছানো লাল রঙের মখমলের কাপড়ের আসন বিশিষ্ট সিংহাসন, যেটাতে এখন আসফার ইজদান পায়ের উপরে পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে আছে। তার পাশে পিছনে হাত দিয়ে সিনা টান করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে কায়েন সেরাফ। ঠিক তার সামনেই হাঁটু গেড়ে বসে আছে এক যুবক। তার হাত দুটো পিছনে বাঁধা, বুকের কাছে দড়ি পেঁচানো, মাথা সামান্য নিচু, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তার দুই পাশে দাঁড়ানো দুইজন কালো ইউনিফর্ম পরিহিত দেহরক্ষী। ডান পাশে থাকা লোকটি বন্দির কাঁধ শক্ত করে ধরে রেখেছে। পুরো হল জুড়ে নিঃশ্বাস পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। সম্পূর্ণ নীরবতা ভেঙে কায়েন সেরাফ বলে, জঙ্গলের আশেপাশে কয়েকবার ওকে দেখা গেছে, আর যখন ওকে আটক করা হয় তখন তার কাছে একটা টাকা ভর্তি বিটকয়েন পাওয়া গেছে। আসফার পা থেকে পা নামিয়ে সামনের দিকে একটু ঝুঁকে আসে, হালকা ঘাড় কাত করে বলে, If you tell me what you know, I'll give you an easy death. Otherwise... ছেলেটি ভয়ে থরথর করে কাঁপছে। তাকে যখন কাজটা দেওয়া হয়েছে সে জানতো না কার বিরুদ্ধে কাজটা করছে, আর যতক্ষণে জানতে পেরেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পেমেন্ট নিয়ে দেশ ছাড়া পরিকল্পনা ছিল তার আগেই ধরা পড়ে যাবে ভাবতে পারেনি। ছেলেটা হামাগুড়ি দিয়ে আসফারের পায়ের কাছে বসে বলে, মাস্টার মাস্টার আমি জানতাম না কার বিরুদ্ধে কাজটা করতে বলা হয়েছে। আমাকে তারা জানায়নি। বিশ্বাস করেন আমি জানতাম না। আমাকে আমাকে ছেড়ে দেন, আমার দোষ। কথা শেষ করার আগেই আসফার ছেলেটার বুক বরাবর লাথি মারে। ছেলেটা দূরে গিয়ে চিত হয়ে পড়ে। আসফার উঠে এসে ছেলেটার বুকের উপরে পা রেখে বলে, আসফারের বুটে ছেলেটা ব্যথা পেল। ব্যথায় চোখ বুক খিচে বলে, আমি আমি তাকে দেখিনি মাস্টার। সে আমাদের সাথে দুবার দেখা করেছে, তাও মাস্ক পরে। আর কিছু ইনফরমেশন দেওয়ার হলে ফোনে বলেছে। তাহলে তোরও বেঁচে থেকে কাজ নেই। এই বলেই পাশে হাত বাড়াতেই একজন তার হাতে রিভলভার তুলে। ছেলেটি অনবরত মাথা নেড়ে না না করছে। আসফার সেদিকে পরোয়া না করে পরপর দুইবার গুলি করে। দুইটা গুলি সোজা ছেলেটা দুই চোখে গেলে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। আসফার হাঁটু ঘিরে বসে পড়ে, বন্দুকের নল ছেলেটার গালের উপরে রেখে বলে, ক্ষমা চাওয়ার জন্য আমার চোখে চোখ রাখা আমি পছন্দ করি না। করেক্ট? নেক্সট টাইম আর তুই আমার চোখে চোখ রেখে কথা বলতে পারবি না। চারদিকের পর্দা টেনে পুরো রুম অন্ধকার করে রেখেছে চেরি। সূর্যের কিরণ সে সহ্য করতে পারছে না। মনে হচ্ছে সূর্য নিজের কিরণ দিয়ে তাকে নিয়ে উপহাস করছে। ব্যঙ্গ করে হেসে বলছে, আজ আমার এত তেজ ক্ষমতা যে মানুষ আমার দিকে চোখ তুলেও তাকাতে পারে না। আর তুই নিজেকে দেখে ছি, তাকাতে ঘৃণাও লাগে। নিজের সম্মান হারিয়ে বেঁচে আছিস কিভাবে? লজ্জা লাগে না কলঙ্ক নিয়ে এখন পৃথিবীতে শ্বাস নিতে? চেরি কথাগুলো যেন সহ্য করতে পারল না। দু হাত দিয়ে কান চেপে ধরে চেঁচিয়ে উঠল, চুপ করো, আমি কিছু শুনতে চাই না। রহম করো আমার উপরে, আর কিছু বলো না দয়া করে, আমি সহ্য করতে পারছি না। কাঁদতে কাঁদতেই বলে উঠল কথাগুলো। ঠান্ডা রুমেও তার পুরো শরীর ঘেমে গেছে, হাত পা থরথর করে কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন এই মুহূর্তে পানি না পেলে মরেই যাবে। চেরি হড়মুড়িয়ে বিছানা থেকে নেমে গেল। কাঁপতে থাকা হাতে সাইড টেবিলে থেকে এক গ্লাস পানি নিয়ে এক চুমুকেই সবটা শেষ করে ফেলল। অতঃপর গ্লাসটা রেখে এসির তাপমাত্রা আরও কমিয়ে দেয়। এরপরেও নিজেকে স্বাভাবিক করতে না পেরে ফ্লোরে বসে নিজেই নিজের চুল টেনে ধরে পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলো।
অতঃপর কিছু সময় অতিবাহিত হওয়ার পর আস্তে আস্তে চুপ হয়ে যায়। কিছুটা স্বাভাবিক হতেই উঠে দাঁড়ায় চেরি। পায়ে বাঁধা শিকলের দিকে একবার প্রাণহীন চোখে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। আসফার যাওয়ার আগে শিকলটা পড়িয়ে গেছে। পড়ানোর সময় চেরি তাচ্ছিল্যের স্বরে আসফারকে বলেছিল, কিসের এত ভয় আপনার? আপনি ভালো করেই জানেন শিকল না পড়লেও আমি এখান থেকে পালাতে পারবো না। তাহলে কেন? আমি তোকে জবাব দিতে বাধ্য নই। আর কিছু না বলেই চলে গেছে সে। চেরি আর কিছু ভাবতে চাইল না। তার মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। এখন একটু ঘুমাতে পারলে ভালো লাগতো, কিন্তু সে যতবারই ঘুমানোর জন্য চোখটা বন্ধ করে ততই চোখের পাতায় রাতের স্মৃতি ভেসে ওঠে, আর চোখ বন্ধ রাখতে পারে না। হুট করে কিছু একটা মনে পড়তেই দ্রুত পায়ে টেবিলের উপর থেকে মেডিসিন বক্সটা হাতে তুলে নিল। বক্সটা খুলে হন্য হয়ে ঘুমের ওষুধ খুঁজতে লাগলো। অবশেষে ডায়াজেপাম এর একটা পাতা পেল। শেষ দুইটা আছে আর নেই। চেরি কিছু না ভেবে দুইটা ওষুধই নিয়ে বেড সাইড টেবিল থেকে আরেকটা গ্লাস পানি নিয়ে খেয়ে ফেলল। অতপর ওষুধের পাতাটা গ্লাসের সাথেই রেখে দিল। অতপর বেডে গিয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল। শোয়ার কয়েক মিনিট পরেই তার চোখ ভারী হয়ে যায়। আর তাকিয়ে থাকতে পারল না সে, ঘুমিয়ে গেল। কক্ষটি পুরো অন্ধকারে মোড়ানো। ঠিক পুরোপুরি অন্ধকার বলা যায় না, আবার আলোকিতও বলা যায় না। যেন রাতের নিস্তব্ধতা এক শান্তির নীড়। ঘরের একমাত্র আলোর উৎস হলো টিভিতে চলে জ্বলন্ত আগুনের ভিডিও। আগুনের লাল কমলা শিখার নিত্য ঘরের দেয়ালে উষ্ণ এক আভা ছড়িয়ে দিচ্ছিল। টিভির সামনে অংশে আলো একটু বেশি, আর বাকি ঘরটা হালকা আলো অন্ধকারে ডুবে আছে। বাতাসটাও মনে হচ্ছিল একটু ভারী, একটু নরম, যেন কাউকে জড়িয়ে ধরে শান্তির আহ্বান জানাচ্ছে। এই অন্ধকার আলো মেশানো ঘরের মাঝখানে বসে আছে একজন যুবক। তার বাহুতে আবদ্ধ একখানা গিটার। আঙ্গুলগুলো আলতোভাবে গিটারের তারগুলোকে স্পর্শ করে সুর তুলছে। যুবকটির মুখটা স্পষ্ট দেখা যায় না, আলোর উল্টো দিকে হওয়ায় তার মুখ অন্ধকারে ঢাকা। শুধু আঙুলের আলো মাঝে মাঝে তার চোয়াল আর গালের উপরে হালকা কমলা ছায়া ফেলছে। সিঙ্গেল কাউচে গা এলিয়ে দিয়ে বসে আছে। তার গলার উপরে, কাঁধে, হাতের পাশে আঙুলের আলো দুলে দুলে পড়ছে, আগুনের আলো দুলে দুলে পড়ছে। দৃশ্যমান না হলেও অস্তিত্ব জানান দিচ্ছে। যুবকটি একসময় ঠোঁট নাড়িয়ে গিয়ে উঠল, স্যার আসবো? দরজার কাছ থেকে কারোর ডাকে গান থামিয়ে দিল যুবকটি। সেদিকে না তাকিয়ে অনুমতি দিয়ে বলে, এসো। ছেলেটির অনুমতি পেতেই কক্ষে প্রবেশ করলো। আস্তে আস্তে যুবকটির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, স্যার, মিস্টার ডিন এগ্রিমেন্ট সিগনেচার করে পাঠিয়ে দিয়েছেন। দ্যাটস মিনস এখানকার কাজ শেষ? ইয়েস স্যার। যুবকটি ঘাড় ঘুরিয়ে ছেলেটির দিকে তাকায়, ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, মিশু, বিডি ফ্লাইট বুক করো। যথাসম্ভব ট্রাই করবে যেন কালই আমি দেশে ফিরে যেতে পারি। ওকে স্যার। স্যার, আপনি যে দেশে ফিরছেন এই কথাটা কি ইলহাম স্যারকে জানাবো? না, কিছু বলার দরকার নেই। ইলহাম জেনে গেলে চেরি ব্লুজমও জেনে যাবে, যা আমি চাই না। মিশু মুচকে হাসল। অতপর ওকে স্যার বলে সেখান থেকে চলে গেল। যুবকটি পুনরায় কাউচে গা এলিয়ে দিল। অতপর চোখ জোড়া বুঝে বিড়বিড় করে বলে, চেরি ব্লুজম, আমি আসছি। আমি আসার সময় কি কথা দিয়েছিলে মনে আছে তো? আর ভুলে গেলেও আমি আসি তো তোমাকে মনে করিয়ে দিব। সময়টা 7টা নাগাদ। মানুষের কোলাহল থেকে দূর নিরিবিলি পরিবেশে মর্নভেইল ভিলার চারিপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। আসফারের লাল রঙের রেঞ্জ রোভার গাড়িটি প্রাচীরের মুখ দুয়ারের সামনে আসতেই মোটা মোটা লোহার রড যুক্ত গেট শব্দ করে খুলে যায়। দুয়ার খুলে যেতেই গাড়িটি প্রাচীর পেরিয়ে যায়। তার পেছনে আর দুটি গাড়ি প্রবেশ করে। অতঃপর নির্দিষ্ট স্থানে এসে আসফারের গাড়িটি থেমে যায়। গাড়ির ইঞ্জিন অফ হওয়ার সাথে সাথেই দুইজন কালো পোশাকধারী গার্ড এসে গাড়ির দরজা খুলে দেয়। আসফার গাড়ি থেকে নেমে দাঁড়ায়, এক নজর গার্ডদের দিকে তাকিয়ে বলে, নাম কি? গার্ড দুজন মাথা নিচু রেখে একে অপরের দিকে তাকালো। অতঃপর একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মাস্টার পুরো কথা শেষ করার আগেই আসফার বলে, নট ইউ। এই কথা শুনে গার্ডটি চুপ হয়ে যায়। অতঃপর কোনা চোখে তাকায় তার পাশে দাঁড়িয়ে থাকা ইলহামের দিকে। আসফারের প্রশ্নে ইলহাম খানিকটা ঘাবড়ে যায়। তাকে কোনোভাবেই আসফার তার উপরে সন্দেহ করছে নাকি। পরপর ভুল ধারণা ভেবে নিজেকে সামলে নেয়। স্বাভাবিকভাবেই স্পষ্ট কণ্ঠে বলে, মাস্টার, আমি ইলহাম। আসফার একবার ইলহামের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হেসে ভিলার ভিতরে ঢুকে পড়ে। মনে মনে এক কঠিন পরিকল্পনা সাজালো। মহনবেইলের ভিতরে দুই পাশে দুই
সিরিয়াল করে দাঁড়িয়ে আছে সব মেয়েরা। আসফার ভিলায় পা রাখার পূর্বেই বর্নভেইলের নিয়ম অনুযায়ী তাদের এভাবেই দাঁড়িয়ে থাকতে হয়। অতঃপর আসফার আসলে কাউকে কোনো কথা বা কাজ বলে গেলে সে তার আপডেট দেয়। আজ তার ব্যতিক্রম হয়নি। আসফার ভিলায় প্রবেশ করতেই মেয়েরা জড়সড় হয়ে দাঁড়ায়। আসফার তাদের দিকে না তাকিয়েই সামনের দিকে এগিয়ে যায়। অতঃপর একজন মেয়ের সামনে দাঁড়াতেই সে বলে, মাস্টার, আমি দুপুরে আপনার রুমে খাবার দিতে গিয়ে দেখি মিস জেরি ঘুমোচ্ছে। অনেক ডাকার পরও ওঠেনি। আসফার তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে বলে, কথা মিস্ট্রেস। জি মাস্টার।